নমস্কার, শুভ সকাল। আপনারা আছেন মনের জানালায় আর আমি আছি আপনাদের সঙ্গে। হেমন্তকালীন ভালো লাগা, ভালোবাসা সবটুকু মিলিয়ে মিশিয়ে যখন আমাদের সকালটা শুরু হয়েছে, এই সকালে নতুন কিছু থাকবে, নতুন কিছু ভালো লাগা আর আপনাদের অনেকটা ভালোবাসা সমস্ত নিয়েই আজকের সকালটা শুরু করব। এবং সঙ্গে যাকে পেয়েছি, আসুন তার সঙ্গেও আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন দাদা সবুজ জানা। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো। পুজো পেরিয়ে যে বিষণ্ণতা থাকে সেই বিষণ্ণতা ছেড়ে ফেলে আপনাদের সাথে আসা অবশ্যই ভালো লাগছে আজকের এই সকালে। আর সব থেকে যেটা আমার কোথাও গিয়ে মনে হয় যে প্রত্যেকটা ঋতুর প্রত্যেকটা সময়ের একটা ভালো লাগা থাকে, সেই ভালো লাগাটুকু যদি সঞ্চয় করে আমরা এগোতে পারি, আমাদের পথ চলাটা এবং আমাদের ভাবনাটা দুটোই অনেকটা ভালো হয়ে যায়। হ্যাঁ, তা আজকে কি কি কবিতা শুনবো? আপনার প্রত্যেকটা নিজের লেখা কবিতা আমরা শুনবো, তাই তো? একদম। প্রথম কি রেখেছেন? আমরা বর্ষা পেরিয়ে তারপরে আমরা শরৎ হেমন্তে প্রবেশ করেছি। আমি বর্ষা দিয়েই শুরু করব। অবশ্যই আজকে যে কবিতাগুলো বলবো সবটাই খুব ছোট কবিতাগুলো বেছে নেওয়ার চেষ্টা করেছি। আমি প্রথম বলবো বর্ষাকাল এলে জোড়া বলদ নিয়ে সম্ভাবনাময় ছবি আঁকি। বংশানুক্রমিক আমি খুরের সমান গর্তে নিজেকে আটকে না ফেলে কিছু বীজ হাতে নিয়ে জল কাদা আর পিছু টান ভেঙে ক্রমাগত আবহমান হেঁটে যাই ভালোবাসার নারী শরীরে। লাবণীও নিজেকে ভেতরে ভেতরে ভেঙে চলে ফেলে বারবার, যতটা উর্বরতায় গর্ভধানের জন্য প্রস্তুত হতে পারে একজন মা। কি অসাধারণ লেখা! প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অক্ষরের মধ্যে একটা সিম্বল আছে। বীজ বপনের সঙ্গে মাতৃত্বের যে ব্যাপারটা, আঙ্গিকটা ভীষণ ভাবে ভালো লাগলো। আর কি কবিতা আছে? আর কবিতা বলবো, এটি ছন্দের কবিতা বলবো, খুবই ছোট। সবগুলো কবিতা আমি ছোট বেছে নেওয়ার চেষ্টা করেছি। মেয়েটির চীনামাটির ঠোঁট, বিকৃত হওয়ার সম্ভাবনা খুব কম। ঝর্ণার মতো করে মৃত্যু ভোলা হাসি আবেগী অনুপম। বেচারা সমুদ্র পাখির লোহার আঙুর খেতে আটকে গেছে পা, কয়েদ হয়েছে সে। আফিম হাসিতে তার আলোকিত মজ্জা। এক বৈশাখ বিকেলে দাঁড়িয়ে ভিজে যায় ব্যস্ততম ট্রেন। মন শিকড়ের ভাঁজে বিস্ময়, উতলা, রসায়ন আর হাইফেন। প্রশ্ন ঘোরাফেরা করে, দিনের আকাশে এত তারা কেন? ধুলো হওয়া পর্যন্ত সুখে থেকো, গোলাপের দিকে তাকানো। কি অসাধারণ! লেখনীর মধ্যে যে বুনন আর এত অর্থবহ প্রত্যেকটা লেখা, ভীষণ ভালো লাগছে। বোধ করি মনের জানালার প্রত্যেকটা সকাল আমরা এভাবেই যদি অনুভব করতে পারি আর আপনাদের একটা অনুভবের জায়গায় নিয়ে যেতে পারি, এই সকালটা আপনার এবং আমার জন্য ভীষণ স্পেশাল হয়ে যায়। আর আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের এই যে এই বিনিময় নিয়েই কিন্তু মনের জানালা, তাই তো? একেবারেই তাই। এরপর কি আছে? এরপরে শরৎ পেরিয়ে এসেছে, কবিতা শরৎ। এটি আমার প্রকাশ হতে চলেছে একটি কাব্যগ্রন্থ। সম্ভাব্য সামনের সময়ে প্রকাশ পেতে চলেছে, তাই সবটাই রেডি। তার থেকে একটি নেওয়া, লেবু ফুল ও তিন পুরুষ, এই কবিতা থেকে। কি অসাধারণ নামকরণ! আমাদের সাকিন মাটির বাড়ির বাতানুকাল বারান্দায় বসে লেবু পাতার গ্রাম্য ক্যামেরার ফাঁক দিয়ে দক্ষিণ জেলার সবুজ ধান ক্ষেতের পাহাড় চূড়ায় সাদা ঝাঁকড়া চুলোয়ালা কাশকে দেখে মনে হতো মাথা দোলানো আমার কৃষ্ণদাস কীর্তনিয়া পূর্বপুরুষ। তার ঠিক পাশে রাষ্ট্রের ছলকলহের মাঝে নাগরিকত্ব খুঁজে বেড়ানো মুষ্টিবদ্ধ হাতে সোচ্চার শালুক ফুল। তারপরেও কি ছিঁড়ে ফেলা হতো মাঙ্গলিক শারদ শুভেচ্ছায়, প্রতিবাদ করত
ফি বছর ওদের এই বিষাদী উপকথার বৃত্তান্ত শুনে কোনো মানবকর্মী সহমর্মিতা জ্ঞাপন করেনি। আসলে প্রকৃতি নিয়ে সরকার আর বিরোধী পক্ষের বিনিয়োগ শূন্য। ভীষণ রকম মর্মস্পর্শী কথাগুলো। আর আমরা লেখা পড়ছি, কবিতা বলছি, আবৃত্তি শুনছি, সবকিছু একটা আলাদা, কিন্তু যখন লেখার মধ্যে প্রাণ থাকে এবং সেটা ভীষণ রকম সত্য নির্ভর হয়, সেটা শুনতে এবং বুঝতে দুটোই ভালো লাগে। আমি একেবারে গ্রাম্য পরিবেশ, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা কোনো মানুষ, আর বিশেষত এই সামনের যে প্রকাশিতব্য যে কাব্যগ্রন্থ আপনাদের বললাম, এই কাব্যগ্রন্থের প্রতিটা কবিতা আমি চেষ্টা করেছি আমার বাবা মা, আমার পূর্বপুরুষ আর গ্রাম, তার প্রতিচ্ছবি তুলে ধরার। ভীষণ সত্যি ভালো লাগছিল। কাশ ফুটেছে, কাশের ভালো লাগার তৃপ্তিটুকু আমরা নিয়েছি। এটা নিয়েও যে এরকম ভাবনা হয়, লেবু পাতার ফাঁক দিয়ে দেখছেন, মনে হচ্ছে এটা আমাদের ক্যামেরা, প্রাকৃতিক কোনো ক্যামেরা। সত্যি কবিতা যখন আমরা শুনি বা কোনো লেখা পড়ি, সেই পড়াটা যদি বা সেই লেখাটা যদি আমাদের একটা অন্য ভিন্ন সময়, একটা ভিন্ন ভাবনায় নিয়ে যায়, তবেই কিন্তু ভালো লাগে। প্রত্যেকটা মুহূর্ত শিহরিত হতে ভালো লাগে। প্রথা ভেঙে কিছু কথা বা নতুন আঙ্গিকে উপস্থাপন করার নামেই নতুন করে কবিতার আঙ্গিক হতে পারে, এটা আমার মনে হয়। একদম একদম। এরপর কি শুনবো? এরপরের কবিতা একটু ভিন্ন ধরনের, প্রেম বিষয়ক কবিতা। কি চাও? আমার অপরাজিতা শরীর ঘিরে আছে অনেকগুলো না। তুমি আমার মনের মানুষ হলেও সেখানে ট্রাফিক আইন ভাঙা বারণ। যদি অনধিকার প্রবেশ করো, চারিদিকের অনেক আলোতেও আমি কালো হয়ে উঠব। আর যদি তোমার বোঝাপড়ার চোখ আমার নাকে ভালোবেসে দাঁড়ায় দেওয়ালের ওপারে, চৌকাঠের ওপারে, ভীষণ অন্ধকারেও আমার শরীরে জ্বলে উঠবে পৌলম জ্যোৎস্না। এখন ঠিক করতে হবে তোমাকে, আমাকে ভালোবেসে তুমি কি চাও, অন্ধকার না জ্যোৎস্না? সত্যি সুন্দর। আমাদের প্রাত্যহিক জীবনে যে সম্পর্কটা আমরা বয়ে নিয়ে বেড়াই বা আমাদের জীবন যাপনে যে সম্পর্কটা নিয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হই, সেখানে অনেক বাধ্যবাধকতা, অনেক কন্ডিশন চাপিয়ে দেওয়া হয়, শর্ত। আমার কোথাও গিয়ে মনে হয়, আমার কেন, প্রত্যেকটা মানুষেরই হয়তো মনে হয় যে ভালোবাসাটা যেন আনকন্ডিশনাল হয়। যদি সেখানে নিঃশর্ত ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, যদি সেখানে এই চাওয়া পাওয়াটা আমার সমস্ত রকম শক্তি শোষণ করে নেয়, সেটা ভীষণ একটা বাজে সময়ের মধ্যে নিয়ে যাবে, বাজে বার্তা যায়, সম্পর্কের অবনমন ঘটে। এরপর কি কবিতা আছে? এরপর আমার প্রকাশিত একটি কাব্যগ্রন্থ, সেটা নেপথ্যে নারী। এর থেকে একটি কবিতা আমি পড়ব। কবিতা পদ্মমধু। আগুনের ফেনার ভেতরে আবহমান শুয়ে আছে রৌদ্রপায়ী সৈকত। সাংসারিক বিষে নীল হয়ে আসা নাবিক তাকিয়ে আছে জলে। ক্রমাগত বৈষ্ণব বিনয়ী ঘরানার ঢেউ ওঠে আর ধুইয়ে দেয় লক্ষ কোটি নর নারায়ণের পা। অখণ্ড ভারতবর্ষ পবিত্র হয়ে ওঠে। জগন্নাথ ঘাটে ঢেউয়ের রমণ ডাকে জলের জরায়ুতে ডুবে যায় আমাদের শ্রী চৈতন্যদেব। এমন করে ডুবলে যুগে যুগে ভেসে ওঠা যায় যুগবতার। আমরাও এক একজন লোটাসিটারের অবতার। স্ত্রীর দেওয়া কমলা লেবু আছে অফিস ব্যাগের ভেতরে, জিভের স্বাদ নিম্ন মধ্যপন্থার পদ্মমধু। আচ্ছা দাদা, এই যে লেখালেখির প্রতি ভালো লাগা বা একটা নতুন কবিতা আমি আমার শ্রোতাকে উপহার দেব, বা আমরা তো যা কিছু সৃষ্টি করতে চাই একটা দর্শকদের জন্য বা শ্রোতাদের জন্য বা পাঠকদের জন্য, অবশ্যই পাঠক ভালো লাগার উপর দাঁড়িয়ে সবকিছু। একদম একদম। যে সঙ্গীত শিল্পী সে চাইছে তার শ্রোতাকে বিনোদন দিতে, যিনি লিখছেন তিনি চাইছেন যে পাঠক পড়ে সেটা সমৃদ্ধ হোক। এই যে
লিখির যে ভাবনাটা, এটা কবে থেকে শুরু হলো? এটা কলেজ থেকেই আমার প্রথম লেখার প্রকাশ, কলেজ লাইফ থেকে। তার আগে স্কুলেতেও পর্যন্ত একইভাবে স্কুলের পত্রিকাতে হাতেখড়ি একেবারে, কলেজ পত্রিকাতে একটু বড় আকারে সেটা সমৃদ্ধ পাওয়া। আমি পাঁশকুড়া কলেজের ছাত্র, একটা সময় আমি দেয়াল পত্রিকার পাঁশকুড়া কলেজের আমি নিজেই পর্যন্ত সম্পাদক হিসেবে তাকে করতাম। পরবর্তী সময়ে সেই ভালো লাগাটাই থেকে গেছে, এখনো সেটা বয়ে বেড়াচ্ছি, এই মাত্র চেষ্টা করছি নতুন কিছু তৈরি করার। আমরা যারা কবিতা পড়ি, আমাদের মধ্যে একটা ভাবনা কাজ করে যে যারা লেখেন তারা বোধ করি অনেক কিছু জানেন। কেমন জানেন? যে ভাবনাটা আমাদের শুরু হচ্ছে, সেই ভাবনাটা তারা কিছুটা আগে থেকে উপলব্ধি করতে পারেন। আমাদের যে ভাবনাগুলো মিলিয়ে মিশিয়ে কাজ করছে, সেই ভাবনা কোথাও, সেই সুপ্ত ভাবনা বা সেই সুপ্ত চিন্তনটা কিন্তু একজন কবির লেখায় বা একজন গল্পকারের লেখায় কিন্তু ফুটে ওঠে, এবং সেই রসদটা কিন্তু আমরা নিতে থাকি, এবং সেই সুধা রস আমাদের কিন্তু প্লাবিত করে। আর সুবক্তা যেমন প্রয়োজন হয়, তেমন সুলেখন না হলে কিন্তু বক্তা সেই লেখার ভাবার্থ তুলে ধরতে পারে না। তাই ভালো লেখাটাও ভীষণ দরকার। আর যে সমসাময়িক সময়ে আমরা বাস করছি, আমার মনে হয় যে আমাদের ভিন্ন ধরনের পাঠ পড়া উচিত। আর কি আছে এরপরে? যদিও কবিতাটি 3টে খণ্ডে আছে, আমি একটি কবিতা বলবো তার মধ্যে। কবিতা নগ্নতা। নদীকে শাড়ি পরিয়ে দেয়নি কোনোদিন কেউ, বা বরফের পাহাড়কে উপহার দেয়নি শীতের জ্যাকেট। জানি না তোমার মনে হয়েছে কিনা, শাড়িহীনা নদী বড্ড বেহায়া মেয়ে, বা জ্যাকেট ছাড়া পাহাড় বড্ড বেশরম পুরুষ। বরং সে স্বেচ্ছাচারী নিপুণ খেয়ালি নগ্নতার ভেতর মজে গেছেন কবি। শাশ্বত হেঁটে গেছে চিরহরিত চিন্তা ভাবনা, তার ইমান শিশুর মতোই পবিত্র। উপলব্ধি, নগ্নতাও বড় পবিত্র। নগ্নতাও ভীষণ রকম পবিত্র। আসলে আমাদের দেখার ভঙ্গিটা যদি সুন্দর হয়, সেই নগ্নতার মধ্যে ভালো কিছু স্থাপন করা যায়। সকালটা যখন আমি স্টুডিওতে আসছিলাম, তখন খুব আলুথালু হয়ে বসেছিলাম। আমার মা বলল যে তোমাকে ভীষণ আলুথালু লাগছে। আমার সেই সময়টা মনে হলো যে এই সময়টা যদি আমাকে প্রকৃতি আলুথালু দেখুক না, কোথাও না কোথাও গিয়ে মানুষের মধ্যে এই ভাবনাটাও থাকা ভীষণ রকম দরকার। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সৌন্দর্য থাকে, তার জন্যই নদী এত সুন্দর বা পাহাড় এত সুন্দর। সেই ভাবনাটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। এরপর কি আছে? এরপরে আমি বিশেষত যে জায়গায় আমার বড় হয়ে ওঠা, কাঁসাইয়ের চর। কাঁসাইয়ের চর আপনারা বোধহয় শুনে থাকবেন, একটা জায়গাতে কাঁসাই, খিরাই রেল স্টেশনের কাছে ফুলের বাগান, অত্যন্ত একটা জনপ্রিয় জায়গা। শীতের মরশুমে বিভিন্ন স্থানের পর্যটকরা এখানে এসে ভিড় করে, ফুলের রূপ রসকে তাদের আত্মায় গ্রহণ করে নিয়ে বাড়ি ফেরেন। খিরাই আমি যখন গিয়েছিলাম, একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। চারিদিক কি সুন্দর নির্মল। তো এই ফুলেরদেরকে নিয়ে আমার একটি কাব্যগ্রন্থ আছে। আমি গতবারের বইমেলাতে এটি ছোট আকারে প্রকাশ করেছি, এটি বড় আকারে প্রকাশের ভাবনা আছে। কাঁসাইয়ের ফুলেদের গল্প, যদিও গল্প তবু কিন্তু কবিতার সমাহার। আমি এর থেকে একটি কবিতা বলবো, ফুল ও খিদে। আজ যে ফুলের কথা বলবো তা নিসর্গের প্রতিভাস নয়, বরং খিদে প্রশমনে পরশমণি। এমন বেলের প্রথম ফুল এলো নিফাত নিঃশব্দে, তার গুরু ঠোঁটের ইদানে ঝকঝকে অপেক্ষার বীজ। অনেক হাহুতাশের পর ফোঁটার অনুমতি পেয়েছে পাশের বাসন্তী তিল ফুল। এসব স্বপ্নের থেকে কম কি? সেই স্বপ্নের মিষ্টি গন্ধে
মোমো করছে মেহেন্দি আঁকা মাঠ, খুরপি হাতে খিরিসের ছায়ায় আশার নিম্নবিত্ত সলতেতে পাক দিচ্ছে আমাদের ঝুলন দাস। তার চোখ বড় মায়াময়, আবলুস কাঠের তারার আঁচলার জলে ভাসছে খিদের ভারতবর্ষ। সাদা সাদা পান্তা ভাত আর সাদা বেল ফুল। সাধারণ প্রত্যেকটা লেখা ভীষণ রকম কিন্তু বাস্তবধর্মী লেখা। আমরা খিরাইয়ে যখন গিয়েছি সেখানে দেখেছি যে শ্রমিকরা কিন্তু প্রত্যেকটা সময় কাজ করছে কাজের ভেতরে এবং আছে সবাই। তাদের এটাই কিন্তু জীবন জীবিকা। এটাই জীবন। যে ফুলটা ওখানে চাষ হয় ওটা প্রাকৃতিক কোনো উপায় ফুলের সমাহার না, এটা কৃষকরাই করেন তাদের রুজির তাগিদে। রুজির তাগিদে তবু কিন্তু সেই ফুলের শোভা এত যারা যান, যে সমস্ত মানুষরা ফুল প্রেমী মানুষরা যান, তারা কিন্তু দেখে মুগ্ধ হন। ভালো লাগা, একটা ভীষণ ভালো লাগার পরিবেশ কিন্তু খিরাই। একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে এসে আরো অনেক সমৃদ্ধ কবিতা শুনবো। আশা করি আমাদের মনের জানালার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমাদের শুনছেন তাদেরও ভালো লাগবে। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনের মনের জানালায়। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা, এবং আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী সবুজদা। অনেক কটা কবিতা শুনলাম এবং শুনতে শুনতে অদ্ভুত একটা তৃপ্তি কাজ করছিল, কারণ প্রত্যেকটা লেখার সঙ্গে ভীষণভাবে কানেক্ট করতে পারছিলাম, যেটা ভীষণ জরুরি। এরপর কি রেখেছেন আমাদের জন্য? এরপরে একই কাব্যগ্রন্থ কাঁসাইয়ের ফুলেদের গল্প, তার থেকে এসো ভিজি। গড় মানুষেরা তার আশার ভগ্নাংশ আঁকড়ে ধরে কাঁসাইয়ের জলরেখায়, ভাসিয়ে দেয় আশার মান্দাস। পাড়ে দাঁড়ানো আপনজনদের চোখে তখন মেঘহীন বৃষ্টি। সে বৃষ্টির রং হলুদ, ঠিক যেন সারা রাত উপবাসের পর মেঘলা আকাশ। কন্যা ফুল, স্নেহময়ী পাতা, উদার আকাশের সুরক্ষায় নাগরিক নীল লক্ষিন্দরকে বাজি রেখে, রোমাঞ্চকর শীত রোদ মেখে আধুনিক লাস্যময়ী বেহুলারা শাড়ি দিয়ে সে হলুদ বৃষ্টিতে অকাতরে জড়িয়ে নেয় শরীর। এমন বৃষ্টির উপেক্ষার মানসিকতা নেই। এসো ভিজি। কুঞ্জ ভাঙার গানের স্ট্রেসে, ব্রজের ধুলাতে তুমি, আমি আর বন্ধু ঈশ্বর। যত লেখাগুলো আরো শুনছি, ভাবনাটা কোথাও গিয়ে বেড়েই চলেছে। আসলে ভাবনারা কখনো থামতে জানে না, আর এই ভাবনাগুলোকে যে সমস্ত মানুষজন এগিয়ে নিয়ে যান, তারাই বোধ করি ভাবনার প্রতীক। আচ্ছা, এই যে প্রচুর লেখা, প্রচুর কবিতা, প্রচুর লেখার এই ভাবনাটা কোত্থেকে জন্মায়? আপনি যখন ফুল ফোটা নিয়ে বলছেন, মানে এগুলো কি প্রত্যেকটা মুহূর্ত ভীষণভাবে ভাবায়? ঠিক তা নয়। যে মুহূর্তে হয়তো কোনো কিছু দেখেছি বা দেখা হয়, আমাদের তো দেখবেন যে জায়গার যে পরিসরে বা যে পরিমণ্ডলে আপনি বড় হয়ে উঠছেন, সেই জায়গাগুলো আমাদেরকে খুব একটা ভাবায় না। কিন্তু একটু পৃথক কোনো পরিসর পরিমণ্ডলে গিয়ে আমরা কিন্তু আমাদের চেতনা, আমাদের বোধ, আমাদের দৃষ্টিশক্তি সেখানে তার প্রসার ঘটানোর চেষ্টা করি। এর বাইরেও আমাদের যা কিছু আছে বা আমাদের যে ছোট পরিসর আছে, সেই পরিসরকে একটু অন্যভাবে দেখা, অন্য নজরে দেখা, এটা যদি আমরা চেষ্টা করি, আমরা ছোট থেকে বড় বা বৃহত্তর কোনো জায়গায় যাওয়ার, বৃহত্তর চিন্তন জায়গাতে যাওয়া, বৃহত্তর কোনো দৃষ্টিশক্তির জায়গাতে পৌঁছানোর চেষ্টা, এটা কিন্তু হয়ে উঠবে আমার মনে হয় আপাত দৃষ্টিতে। এই যে প্রত্যেকটা লেখা
আমি অন্তত যতগুলো শুনলাম প্রত্যেকটা লেখা কিন্তু ভীষণ রকম পৃথক 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 ভাবনা নিয়ে। একেবারে পৃথক। কারণ আমরা বিভিন্ন লেখকের কবিতা বা গল্প যখন পড়ি, একটা চরিত্রের সঙ্গে না আরেকটা চরিত্রের কিছুটা আমরা মিল পাই বা কিছুটা সাদৃশ্য যোগ হয়। কিন্তু যতগুলো আমি কবিতা শুনলাম প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকটার কিন্তু একটা আলাদা ব্যবধান আছে, নতুন ভাবনা ভীষণ নতুন। আমার নতুন ভাবনা বোধহয় এলেই তবেই পাঠকরা সেটা পড়বেন, এটা আমার মনে হয়। ভীষণ ভীষণ সেই জন্য চেষ্টা করি একটু পৃথক কোনো কিছু। আচ্ছা, এই যে লেখা ভীষণ ভাবে, এটা হয়তো বলা শক্ত হবে আপনার জন্য, আমি জানি না, লেখার প্রত্যেকের একটা ইন্সপিরেশন থাকে। নারী ভীষণ রকম ভাবায় নাকি পুরুষ? জানি না, তবে কেউ তো ভাবায়। সেটা আমার জন্য বোধহয় সবচেয়ে বেশি প্রকৃতির জায়গাটাই অনেক বড়। আমার লেখার ভেতরে চেষ্টা করেছি যে পরিমণ্ডলটায় বা পরিসরে বড় হয়ে ওঠা, আবারও বলছি, সেখান থেকে তুলে আনার চেষ্টা করছি, বাকি সব রসদ। এরপর কি আছে? কারণ আরো ভিন্ন কিছু সংগ্রহ করতে আমরা চাই। আমি একই কাব্যগ্রন্থ থেকে আরেকটি কবিতা বলছি, অঙ্কুরিত। যারা শুধুমাত্র গাঁদা আর চন্দ্রমল্লিকার সাথে কথা বলে একদিন ফুলের দেশ দেখার অহংকার ছড়িয়ে দিচ্ছ ক্রমাগত অহংকারে, দোপাটির সুশীল পাপড়ির মতো আর একটু বিনীত হতে পারতে। ওরা বৈষ্ণব বিনয় হেতু মাথা নত করে। এটা অভ্যর্থনা, কারো দাসত্ব না। তবে শাশ্বত কাল ধরে ভুঁইফোর শাসকের মতো অহংকারের দাস থেকে গেলে ওহাজিয়া। হলুদ কার্পেটের ওপর চাষি বউ মেলে দেয় মেঘলা রঙের মাটি মাখা ঢাকাই জামদানি। রাতের আলোর সামনে কপালের চেরুলাল সিঁদুর থেকে নেমে আসে অসীম প্রসারিত নরম নিরহংকার বেগুন ফুল রোদ। আরেকটা ছোট্ট সংস্কারী শারমিন পরাগ, রোপণ করার অনুরোধ রেখো তোমার আত্মার গভীরে, নিভৃতে অঙ্কুরিত হতে দাও। মাঠময় বেলোয়ারি টেরাকোটা মোরগ চূড়া। অসাধারণ, আর অসাধারণ একটা সময় আমরা কাটালাম। মনেই হলো না যে মনের জানালার এই সকালটা আমরা কাটিয়ে ফেললাম। আসলে আমরা মানব প্রজাতিতে আমরা যারা বিলং করি, আমাদের না একটা ভীষণ লোভ থাকে। সেই লোভটা হলো আরো কিছু জানার, আরো কিছু সংগ্রহ করার, শোনার। এবং আমাদের যে সমস্ত মনের জানালার বন্ধুরা আমাদের জন্য রোজ অপেক্ষা করেন, তাদের ভালো কিছু দিয়ে মুড়িয়ে দেওয়ার। আপনারাও ভালো থাকুন, সেই সঙ্গে দাদা আপনিও ভালো থাকুন। আপনিও ভালো থাকবেন, আর সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। আর সেই সঙ্গে আপনারা ভালো থাকতে তো হবেই, আর তার সঙ্গে প্রতিদিন আমাদের চ্যানেল ভিশনে দেখতে হবে মনের জানালা। ধন্যবাদ।